মাধ্যমিক 2026-এর জন্য যে কটা টেস্ট পেপার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাকে ঘেটে টপ কোয়ালিটি অঙ্কগুলোকে বার করে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি। আমি এইটুকু তোকে অ্যাসিওর করতে পারি, এই ভিডিওতে করানো অঙ্কগুলোকে যদি তুই ভালো করে নিতে পারিস, তোর মাধ্যমিকের প্রিপারেশন আরো এক ধাপ এগিয়ে যাবে। ভৌত বিজ্ঞান এমনি তো স্ট্রং, আরো একটু স্ট্রং হয়ে যাবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। এই বছরের মাধ্যমিকের শেষ ভৌত বিজ্ঞানের ভিডিও শুরু করা যাক। দেখ, তোরা প্রত্যেকে একদম শুরু থেকে ছিলি, কেউ হয়তো মাঝখানে এসেছিস, শুরুগুলো দেখেছিস। যারা এতদিন ধরে আমার চ্যানেলটার মধ্যে রয়েছিস, আমি তোকে এইটুকু বলতে পারি, তুই ভৌত বিজ্ঞানে প্রো হয়ে গেছিস এতক্ষণে, এবং তুই এমন একটা জায়গাতে চলে গেছিস যেখান থেকে তুই অন্য কাউকে ভৌত বিজ্ঞান পড়িয়ে দিবি। চল আর বেশি দেরি না করে এক এক করে অঙ্কগুলোকে শুরু করা যাক। এগুলো দেখ, বেশিরভাগ অঙ্কই দেখবি আমি বিভিন্ন জায়গার মধ্যে করিয়েছি, তাও কয়েকটা খুব ভালো ভালো অঙ্ক আমি পেয়েছি বিভিন্ন টেস্ট পেপারে। প্রত্যেকটা অঙ্ক আমি রেখেছি, মোট 20খানা অঙ্ক আছে, এবং 20টা অঙ্কই তুই ভালো করে মন দিয়ে একবার করে দেখে নে। টাইম নষ্ট করবো না, খুব কুইক সলিউশন হবে, বিকজ তোরা একদম প্রো হয়ে গেছিস এখন। বলেছে দুটি অজানা রোধ, তাহলে অজানা রোধের একটা R1 ধরে নি, একটা R2 ধরে নি। একদম প্রথমে বলেছে দুটিকে শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হয় 12 ওহম 5-এর 3 ওহম। তাহলে যখন শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, শ্রেণী সমবায়টা প্রথমে দিয়ে দিয়েছে, সমান্তরাল সমবায়টা পরে দিয়ে দিয়েছে, তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধটাও আগে দিয়ে দেবে। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধটা হয়ে গেল 12 ওহম, আর সমান্তরাল সমবায়টা হয়ে গেল 5-এর 3 ওহম। তার মানে দাদা, এই দুটোকে যদি শ্রেণী সমবায় যুক্ত করি, তাহলে তুল্য রোধের মান হবে R1 + R2, সেইটাই আমাকে দিয়ে দিয়েছে 12 ওহম। আমি বললাম একদম। আচ্ছা, যদি সমান্তরালে যুক্ত করি, তাহলে R1 R2 ডিভাইডেড বাই R1 + R2, আর সেটাই তো আমাকে দিয়ে দিয়েছে 5-এর 3 ওহম। আমি বললাম একদম। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো, এই যে R1 + R2 রয়েছে, যেটা 12 ওহম দিয়ে দিয়েছে, আমি সেটা এখানে বসিয়ে দিতে পারি? আমি বললাম একদম পারো। তাহলে R1 R2 ডিভাইডেড বাই 12 হয়ে গেল, ইকুয়াল টু হয়ে গেল 5-এর 3। আচ্ছা দাদা, 3 দিয়ে 12 কাটলে 4 হয়, তাহলে সুতরাং R1 × R2 4 × 5 20 বেরিয়ে গেল। আমি বললাম একদম ভাই। চলতরিতে টপ 20 কোশ্চেনের মধ্যে অঙ্কটা ছিল। এই যে R1 + R2 R1 × R2 যখনই বেরিয়ে গেছে, আমার নেক্সট টার্গেট হবে R1 - R2 বার করা। তাহলে কি করে বার করব? a - b হোল স্কয়ার করে দে না, ইকুয়াল টু কি হয়ে যাবে বল? a + b হোল স্কয়ার মাইনাস 4ab লেখা যায়? তুই বললি একদম লেখা যায় দাদা। আচ্ছা তুই আমায় বল, R1 + R2 ভ্যালু 12 দেওয়া রয়েছে, তাহলে তুই এখানে বসিয়ে দে 12 স্কয়ার মাইনাস 4 × R1 R2 ভ্যালু 20 দেওয়া রয়েছে, তুই বসিয়ে দে 20। দাদা 12 স্কয়ার মানে 144, আর 4 × 20 মানে 80 হয়ে গেল, মানে 64 হয়ে গেল। আর 64 যখনই হয়ে গেল, তাহলে R1 - R2 এর ভ্যালু 64 রুট মানে 8 হয়ে গেল। এই বললাম একদম। তাহলে R1 + R2 বেরিয়ে গেছে, R1 - R2 বেরিয়ে গেছে। ভাষা একদম সিম্পল, একটু লিখে লিখে করবি কিন্তু একদম সিম্পল ভাষা। এখানে একক ফেকক দিচ্ছি না। R1 + R2 12, R1 - R2 8, R2 R2 উড়ে গেল, 2R1 বেরিয়ে গেছে, 20 বেরিয়ে গেছে। R1 এর ভ্যালুটা 10 বেরিয়ে গেছে, গল্প শেষ। দাদা R1 এর ভ্যালু যদি 10 বেরিয়ে যায়, তাহলে R2 এর ভ্যালু কত হয়ে যাবে? আমি বললাম 12 - 10 হয়ে যাবে, মানে 2 ওহম হয়ে যাবে। প্রথম অঙ্ক শেষ। ফিনিশ ফিনিশ ফিনিশ। একবার চেক করে নিবি 10 + 2 কত হয়? 12। আর সমান্তরাল সমবায় কত বলে দিয়েছিল? বলে দিয়েছিল 5-এর 3। কি করে বার করে দাদা? এই দুটোকে গুণ কর, তাহলে হয়ে গেল 20। নিচে যোগ কর, তাহলে হয়ে গেল 12। তাহলে উপরে কাট, 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, 3 × 4 = 12। দেখ হয়েছে 5-এর 3। সমান্তরাল সমবায় তুল্য রোধ মিলে গেছে। বলছে একই দৈর্ঘ্য এবং একই উপাদানের দুটি তারের একটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ অপরটি দ্বিগুণ, তার দুটি রোধের অনুপাত তোকে বার করতে বলেছে। ভাই ভাই ভাই, তোকে দুটো দৈর্ঘ্য সেম বলে দিয়েছে, মানে প্রথম তারটার দৈর্ঘ্য L1, দ্বিতীয় তারটার দৈর্ঘ্য L2, দুটো সেম। উপাদান সেম বলে দিয়েছে। উপাদান সেম মানে কি হবে দাদা? রোধাঙ্ক গুলো সেম একদম। দুটি তারের একটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, মানে আমি ধরে নিলাম R1, অপরটি দ্বিগুণ, মানে আমি ধরে নিলাম 2R2, মানে প্রথমটার ব্যাসার্ধ দ্বিতীয়টার দ্বিগুণ। এটাই তো বলে দিয়েছে। বা তুই যে কোনো একটা ধরতে পারিস, আমি এটা ধরলাম, যেহেতু মেনশন করে দেয়নি কোনটার ব্যাসার্ধ কোনটার দ্বিগুণ, বলে দিয়েছে যে কোনো একটার ব্যাসার্ধ অন্যটার দ্বিগুণ, আমি এইটা ধরে নিয়েছি। এবার তুই আমাকে বল, তোকে রোধের অনুপাতটাই বার করতে দিয়েছে তো? তাহলে আমি দাদা রোধগুলো লিখি, লেখো। তাহলে R1 = ρ1 × L1/A1। আমি বললাম হ্যাঁ। আচ্ছা তুই একটা কাজ করতে পারবি? কি দাদা?
এখানে তো এ নিয়ে কোনো গল্প দেয়নি। তো দেয়নি যখন তুই এটাকে না মুছে দে, মুছে দিয়ে এই প্রস্থচ্ছেদটা তোদেরকে আমি একবার দেখিয়েছিলাম, দেখবি যদি তুই একটা তারকে এইভাবে কাটিস প্রস্থচ্ছেদ বরাবর, তুই দেখতে পাস এই যে জায়গাটা একটা বৃত্তাকার জায়গা হয়, তাই না? তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল, আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তার মানে যেটা আমি a1 বসিয়েছিলাম তার জায়গায় আমি লিখতে পারি পাই r1 এর স্কোয়ার, আর যেটা আমার r2 বেরোবে ρ2 ইন্টু l2 ডিভাইডেড বাই পাই r1 স্কোয়ারের জায়গার মধ্যে লিখবো পাই r2 স্কোয়ার। একদম ক্লিয়ার। মানে আমি a1 আর a2 না লিখে a1 আর a2 ভ্যালু গুলোকে বসিয়ে দিলাম। a1 মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ কেমন বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, যেহেতু a1 ছিল ওই জন্য পাই r1 স্কোয়ার, যেহেতু a2 ছিল তাই পাই r2 স্কোয়ার। একদম পরিষ্কার। এবার তোকে বলেছে রোধের অনুপাত করতে, তাহলে r1 বাই r2 করে দিলাম, তুই বললি হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস জানো তো দাদা, যেহেতু দুটো দৈর্ঘ্য সমান আছে আমি l1 ইকুয়াল টু lp ইকুয়াল টু l ধরে নিই, ρ1 ইকুয়াল টু ρ2 ইকুয়াল টু ρ ধরে নিই, তাহলে আরও আমার সুবিধা হয়ে যাবে। তাহলে দাদা এখানে l1 l2 বসানোর কোনো দরকারই নেই, আমি শুধুমাত্র l বসাই, কারণ আমি মেনশনই করে দিয়েছি যে l1 ইকুয়াল টু l2 ইকুয়াল টু l, আর ρ1 ইকুয়াল টু ρ2 ইকুয়াল টু ρ, তাহলে আমার 1 আর 2 বসানোরই কোনো প্রয়োজন নেই। সিম্পল গল্প। তাহলে r1 বাই r2 ইকুয়াল টু কি হবে, রো ইন্টু এল বাই পাই r1 স্কোয়ার, রো ইন্টু এল বাই পাই r2 স্কোয়ার। ফিনিশ। এখানটা আমি দেখতে পাচ্ছি r1 বাই r2, রো রো উড়ে গেল, এল এল উড়ে গেল, পাই পাই উড়ে গেল, তাহলে r1 স্কোয়ারটা তলায় নামবে, r2 স্কোয়ারটা ঘুরে উপরে উঠে যাবে, তাহলে r2 স্কোয়ার ডিভাইডেড বাই r1 স্কোয়ার হয়ে গেল। এবার এখানটাতে একটু বসিয়ে দে r1 ইকুয়াল টু 2r2, তাহলে আমি বসিয়ে দিই r2 স্কোয়ার, r1 এর জায়গার মধ্যে বসিয়ে দিই 2r2 তার স্কোয়ার, পুরোটার কিন্তু স্কোয়ার হবে কারণ r1 এর জায়গাটার মধ্যে পুরোটার মধ্যে বসছে 2r2, তাহলে পুরোটা স্কোয়ার, তাহলে হয়ে গেল r2 স্কোয়ার, যদিও সমান চিহ্নের পাশে সমান চিহ্ন দেওয়া উচিত না, নিচে নিচে করা উচিত, 4r2 স্কোয়ার, r2 স্কোয়ার r2 স্কোয়ার কাটলো। সুতরাং প্রথম আর দ্বিতীয়টা রোধের অনুপাত বেরিয়ে গেল 1:4। খতম খতম খতম। এগুলো কিন্তু যথেষ্ট টিপিক্যাল লেভেলের অঙ্ক, এগুলো দিতেই পারে, যেখানে প্রস্থচ্ছেদ ডিরেক্টলি না বলে দিয়ে এরকম ব্যাসার্ধ দিয়ে বলতে পারে। ঠিক আছে, চলো। বলছে 50 ওহম দৈর্ঘ্যে 50 ওহম রোধের একটা তারকে 11 ভোল্ট তড়িৎচালক বলের সঙ্গে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ তোকে বলে দিয়েছে, বর্তনীর প্রবাহ মাত্রা, এই অবস্থায় ব্যাটারি দুই প্রান্তের বিভব প্রভেদ কত। খুব ভালো অঙ্ক, টেস্ট পেপারের মধ্যে দিয়েছে, বাট আমি অঙ্ক মনে হয় করিয়েছি আগে। প্রথমে কি কি দিয়ে দিয়েছিল লিখে নেবো। 50 ওহম রোধের একটা তারকে, তার মানে রোধ বলে দিয়েছে 50 ওহম, 11 ভোল্ট তড়িৎচালক বল, তাহলে ই এর মান বলে দিয়েছে 11 ভোল্ট, একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ ছোট আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 5 ওহম। খুব ভালো। তড়িৎ প্রবাহ মাত্রা, এই অবস্থায় ব্যাটারি দুই প্রান্তের বিভব প্রভেদ, মানে আইও বার করতে দিয়েছে আবার ভিও বার করতে দিয়েছে, দুটোই বার করতে দিয়েছে। খুব পরিষ্কার ভাই। তাহলে আমি তোকে এইভাবে কি শিখিয়েছিলাম, যে যখন তোকে কিছু না বলে দিয়ে আই বার করতে দেবে এরকম করে, তুই একটাই ফর্মুলা লাগাবি, আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। তাহলে ই এর মানটা কত বল, ই এর মানটা হচ্ছে 11 ভোল্ট, বড় আর এর ভ্যালু কত বল 50, ছোট আর এর কত ভ্যালু বল 5, তার মানে হয়ে গেল 11/55, 11/55 মানে 1/5 অ্যাম্পিয়ার। প্রথমটা বেরিয়ে গেছে। এবার দ্বিতীয়টা কি করে বার করব, দাদা ভি এর মান বার করতে দিয়েছে, আমি বলছি তুই ওহমের সূত্র লাগিয়ে না, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, আমি এখানটা করে দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, ভি ইকুয়াল টু আই আর। ভি এর ভ্যালুটা বার করতে দিয়েছে, আই এর ভ্যালু 1/5 আছে, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে আমাকে 50, তার মানে কেটে কুটে 10 ভোল্ট বেরিয়ে গেল। শেষ, খতম। কি আছে, তিনটে অঙ্ক শেষ। বলছে একটি তারের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 15 মিনিট ধরে চালনা করে দিয়েছে, 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছে। তুই খেয়াল করে দেখ, আমি কোনো অঙ্কই কোনো টিপিক্যাল অঙ্ক রাখিনি, যেগুলো তুই ইজিলি সলভ করে দিবি, এই দিয়ে দিয়েছে ও দিয়ে দিয়েছে, ফর্মুলা লাগিয়ে সলভ হয়ে যাবে। একটু চেষ্টা করেছি এমন অঙ্কগুলোকে পিক করার যেগুলো একটু হাটকে, যদিও এখন তোদের কাছে সব অঙ্কই সোজা লাগার কথা, কিন্তু একটু হাটকে। চিন্তা করে দেখ, এখানটা তোকে প্রান্তীয় বিভব প্রভেদ বার করতে বলেছে। তুই তো জানিস যেখানে হিটের প্রসঙ্গ আসে, তাপ উৎপন্ন হয়, সেখানে তো জুলের সূত্র লাগাতে বলেছে, তাহলে H ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে, এটাই লাগাতে হতো। ছেলেমেয়েরা একটু ঘাবড়ে যাবে, দাদা প্রশ্নে মনে হয় কোথাও ভুল দিয়েছে। কেন, দেখো বিভব প্রভেদ বার করতে দিয়েছে, এখানে বিভব প্রভেদের নামগন্ধ আমি দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু আই আর আছে। এবার তোকে এখানে দুটো বিষয় একটুখানি জাস্ট খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়টা, প্রশ্নের মধ্যে কি কোথাও রোধ বলে দিয়েছে?
খুঁজে দেখি তারের মধ্যে দিয়ে এত অ্যাম্পিয়ার, দাদা প্রবাহ মাত্রা দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে, তাপ দিয়ে দিয়েছে, না কোথাও রোধ তো দেয়নি। যদি রোধ না দেয় তাহলে দেখ অ্যাপ্রোচটা দেখে নে। যদি তোকে প্রবাহ মাত্রা দিয়ে অঙ্ক দিয়ে দেয় তাহলে তুই কেমনি করে করবি? এখানে তুই লিখতে পারবি IR ইন্টু I ইন্টু টি ডিভাইডেড বাই জে। এগুলো আমাদের ধামাকা ব্যাচের মধ্যে আমরা প্রথম থেকে গোড়া থেকে শিখিয়েছিলাম, ওরা এখন এগুলোতে এক্সপার্ট, আমি আশা করবো তোরা একটুখানি দেখে নে। আরেকটা করা যায়, এই যে IR দেখছিস না উপরে, আমি একটা আর দিয়ে উপরে গুণ করে দিই, তাহলে I স্কোয়ার আর স্কোয়ার টি হয়ে গেল, আর নিচেও একটা আর দিয়ে গুণ করে দিই। দেখ দুটো অ্যাপ্রোচ করা যেতে পারে। একটা হচ্ছে আমি I স্কোয়ার আরটাকে ভেঙে লিখছি IR ইন্টু I, তার মানেই তো I স্কোয়ার আর। আবার আমি লিখতে পারি ওপরে যে আর আছে সেই আরেকটা আর দিয়ে ওপরে গুণ করলাম, নিচে গুণ করলাম, তাহলে ওপরে হয়ে গেল আর স্কোয়ার, নিচে হয়ে গেল জে ইন্টু আর। এতে কি হবে? এই যে IR রয়েছে, IR এর জায়গার মধ্যে আমি ভি বসিয়ে দিতে পারি, তাহলে হয়ে গেল VIT বাই জে। এখানে I স্কোয়ার আর স্কোয়ারের জায়গার মধ্যে আমি ভি স্কোয়ার বসিয়ে দিতে পারি, তাহলে ভি স্কোয়ার বাই টি ডিভাইডেড বাই জে ইন্টু আর। এইটা কখন অ্যাপ্লাই করেছিলাম মনে আছে? যখন সেই দুটো বাতির ক্ষমতা দিয়ে দিয়েছিল রোধ বের করে, তাদের কোনটা কোন সমবায় লাগালে কখন উজ্জ্বল ভাবে জ্বলবে, সেইটা করার সময় এইটা করেছিলাম। কারণ সেখানে বিভব প্রভেদের সাথে সাথে রোধের প্রসঙ্গ দিয়ে দিয়েছিল, কিন্তু কোনো প্রবাহ মাত্রার প্রসঙ্গ সেখানে ছিল না। আর এখানে যেহেতু বিভব প্রভেদের সাথে সাথে প্রবাহ মাত্রার প্রসঙ্গ দিয়ে দিয়েছে, দেখ প্রবাহ মাত্রা দিয়ে দিয়েছে, বিভব প্রভেদ দিয়ে দিয়েছে, তখন আমাকে এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। আজকে সেম অঙ্কে যদি বিভব প্রভেদ আর রোধ দিয়ে দিত, তাহলে আমি এই ফর্মুলাটা কাজে লাগাতাম। আশা করতে পারি প্রত্যেকের কাছে নলেজ একদম প্রপার আসছে। তাহলে আমার কাছে এখন কি ফর্মুলা অ্যাভেলেবেল আছে আমাকে জাস্ট দেখতে হবে। আমি এখান থেকে তাহলে কি করছি, এইচ ইকুয়াল টু I ইন্টু আর কে ভি লিখছি, একটা I পড়ে আছে, একটা টি পড়ে আছে, ডিভাইডেড বাই জে পড়ে আছে। আমি দেখবো এর মধ্যে কি কি আমাকে বলে দিয়েছে। প্রবাহ মাত্রা I বলে দিয়েছে 0.5 অ্যাম্পিয়ার, খুব পরিষ্কার। টি বলে দিয়েছে 15 মিনিট, মিনিটে রাখলে তো হবে না, ইন্টু 60 করে সেকেন্ডে নিয়ে চলে যেতে হবে। আমি ডিরেক্ট লিখে দিই এখানে 15 ইন্টু 60 সেকেন্ড, খুব পরিষ্কার। জে এর ভ্যালু তো আমি জানি, জে এর ভ্যালু হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। দাদা সিজিএস নিলে কেন? কারণ তাপটা তো 525 ক্যালোরি বলে দিয়েছে, এটা পাগলা। 525 ক্যালোরি হলো। এবার বসিয়ে দেন এক এক করে। এইচ এর ভ্যালু 525, ভি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে। I এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 0.5, টি এর ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে 15 গুণ 60, নিচে দেখ আমাকে জে এর ভ্যালু দিয়ে দিয়েছে 4.2। আমি আশা করবো এটাকে ক্যালকুলেট করে যে কেউ তোরা ভি এর মানটা বার করে নিতে পারবি। একদম ক্লিয়ার। নেক্সট অঙ্কে যাই। তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে যদি কোনো প্রবাহীর প্রবাহ মাত্রাটাকে অর্ধেক করা হয়, রোধটাকে দ্বিগুণ করা হয়, তাহলে উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তিত হবে? এইসব অঙ্ক আর করে দিতে হবে না? হ্যাঁ রে, H ইকুয়াল টু I স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে হয়, এটা ছিল H1। এবার আমাকে বলে দিয়েছে দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে, নিয়ে বলেছে উৎপন্ন তাপ পাল্টে গেছে। কি কি কন্ডিশন? তড়িৎ প্রবাহের সময় আর সময়টাকে অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রাকে অর্ধেক করে দেওয়া হয়েছে। তাহলে I ছিল, এখন অর্ধেক করে I/2 করে দেওয়া হলো, কিন্তু তার স্কোয়ার আছে, তাহলে গোটাটারই স্কোয়ার হবে, I/2 এর স্কোয়ার হবে। এবং রোধটাকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে রোধটা ছিল আর, তো হয়ে গেছে 2R, টিটা সেম আছে, যেটা তো সেমই থাকবে। তাহলে এইবার তুই দেখতে পাচ্ছিস তোকে বলেছে উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তিত হবে। তাহলে আমাকে জাস্ট বার করতে হবে I স্কোয়ার বাই I/2 স্কোয়ার, মানে I স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু আমি দেখতে পাচ্ছি 2R, ইন্টু আমি দেখতে পাচ্ছি টি, ইন্টু আমি নিচে দেখতে পাচ্ছি জে। তার মানে 2 দিয়ে 4 কাটলে 2 হয়, তাহলে উপরে হয়ে গেল I স্কোয়ার আর টি ডিভাইডেড বাই, নিচে হয়ে গেল 2 ইন্টু জে। কি বলে? হ্যাঁ। আচ্ছা, I স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে, এই যে পুরো জিনিসটা I স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে, এই পুরোটা মানেই তো H1। তার মানে H2 এর ভ্যালুটাকে আমি লিখতে পারি তো I স্কোয়ার আর টি বাই জে, এই পুরোটা জায়গার মধ্যে আমি H1 লিখি, ডিভাইডেড বাই নিচে একটা 2 আছে, তাহলে H1/2 হয়ে গেল। তার মানে নতুন যে উৎপন্ন তাপটা সেটা আগের তাপের হাফ হয়ে গেল। গল্প শেষ। আমি জাস্ট একবার দেখবো রেকর্ডিংটা প্রপার হচ্ছে কিনা, মানে এদিক ওদিক বেঁকে গেছে কিনা। একদম পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। চলো, আচ্ছা এবার দিয়ে দিয়েছে 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, অন্তিম রোধ কত হবে? ভালো করে মন দিয়ে শোন ভাই। যদি তোকে না বলে দিয়ে থাকে প্রস্থচ্ছেদের ব্যাপারে কিছু, তাহলে খেয়াল রাখবি
যখন ধাতব তারটাকে টেনে দৈর্ঘ্যটাকে প্রাথমিক দৈর্ঘ্যে দ্বিগুণ করা হয়েছে, মানে যদি কোনো একটা জিনিসকে যদি টেনে দৈর্ঘ্যটাকে প্রাথমিক দৈর্ঘ্যে দ্বিগুণ করে নিস, মানে দৈর্ঘ্যটাকে যদি বাড়িয়ে নিস, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাবে অটোমেটিক্যালি। তুই একটা তারকে টান, টেনে দৈর্ঘ্যে বাড়া, দেখবি ও যে থিকনেসটা ছিল, যতটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল, সেটা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। এবং সেইটা একদম সমানুপাতিক হারে হয় ভাই, মানে যতটা এটা বাড়ে, বলা উচিত ব্যস্তানুপাতিক হারে, যতটা এটা বাড়ে ততটা এটা কমে। মানে এই দৈর্ঘ্যটা আগে ছিল L1, বা আগে ধরি আমি দৈর্ঘ্যটা ছিল L, দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে, মানে 12 করে দেওয়া হয়েছে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আগে ছিল A, এখন সেটা হাফ হয়ে A/2 হয়ে যাবে। এটা দ্বিগুণ করা হয়েছে, তাহলে এটা 2 দিয়ে ভাগ করা হবে। একদম ক্লিয়ার আছে ব্যাপারটা? এইটুকু যদি তুমি মনে রাখতে পারো, তুমি চলতরিতের অঙ্ক ইজিলি নামিয়ে দেবে। এবার খেয়াল করে দেখ, আমাকে প্রাথমিক রোধ যদি বার করতে বলে, তাহলে R1 ইকুয়াল টু, উপাদানটা সেম রাখা হয়েছে একই, তার রো ইন্টু L/A আমি বলি। আর R2টা কত হয়ে যাবে বল? রো ইন্টু দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে, মানে 12 করে দেওয়া হয়েছে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হয়ে গেছে হাফ হয়েছে। তাহলে আমি এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে রো ইন্টু এই 2টা ঘুরে ওপর উঠে যাবে, তাহলে 4 ইন্টু L/A হয়ে যাবে। তুই বল হ্যাঁ। আচ্ছা দাদা, এটাকে তো লেখা যায় 4 ইন্টু রো ইন্টু L/A। আমি বললাম হ্যাঁ। আচ্ছা এই রো ইন্টু L/A এটা তো চেনা চেনা লাগে, এটা তো R1। আমি বললাম একদম। তার মানে দাদা R2 ভ্যালু যেটা বেরিয়ে গেল, সেইটা এই 4 ইন্টু R1 বেরিয়ে গেল। আমি বললাম একদম। তার মানে যেটা রোধ আছে সেটা প্রাথমিক রোধে 4 গুণ হয়ে যাবে। তুই হয়তো ভাবতে পারিস দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হয়েছে মানে রোধ হয়তো দ্বিগুণ হবে, কারণ R প্রপোর্শনাল টু L। বাট তোকে এটাও ভাবতে হবে যে দৈর্ঘ্য যখন দ্বিগুণ করা হয়েছে, তখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও তো অর্ধেক হয়েছে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কন্ট্রিবিউশনটাকে তো তোকে ধরতে হবে, এটা পাগলা। তাহলে সুতরাং হয়ে যাবে কত গুণ? 4 গুণ ইনস্টেড অফ 2 গুণ। একদম ক্লিয়ার। নেক্সট অঙ্ক দেখা যাক। আচ্ছা এখানে একটা বিওটির অঙ্ক দিয়ে দিয়েছে, বলেছে একটা বাড়িতে 3টি 220 ভোল্ট 60 ওয়াটের বৈদ্যুতিক বাতি আছে, দুটি 220 ভোল্ট 100 ওয়াটের বৈদ্যুতিক পাখা আছে, বৈদ্যুতিক বাতিগুলো দিনে 1 ঘন্টা করে জ্বালানো হচ্ছে। এসব করে লাভ নেই, চল ভাই ডিরেক্ট অঙ্কের মধ্যে ছাপানো যাক। তোরা এগুলো সব নিয়ম টিয়ম জানিস। প্রথমে তোকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি। চলো আমি জাস্ট লিখি, একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি মানে কি বলতো? তড়িৎ ক্ষমতা আর সময়টাকে আমি গুণ করেই বসাবো এখানে, তাই না? দেখো ভাই, তাহলে 3খানা তোমাকে দিয়ে দিয়েছে 60 ওয়াটের বাতি, যে প্রত্যেকটা বাতি দিনে 1 ঘন্টা করে চলছে। ওকে, মানে ওয়াট আর আওয়ার আমি গুণ করে দিলাম অলরেডি, ঠিক আছে। আর আমাকে দিয়ে দিয়েছে কি বল? 2খানা 100 ওয়াটের পাখা, যেগুলো দিনে 10 ঘন্টা করে চলছে। তাহলে এই হচ্ছে আমার ওয়াট আওয়ারের হিসাব একদিনে। তাহলে এখানে আমার হয়ে গেল হচ্ছে 180, আর এখানে আমার হয়ে যাচ্ছে 200 আর 10 মানে 2000। তার মানে এটা আমার টোটাল হয়ে গেল 2180 ওয়াট আওয়ার হয়েছে। এইবার আমি যেটা দেখতে পাচ্ছি, এইটাকে তোকে বার করতে হবে 30 দিনে। তাহলে হয়ে গেল 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি। তাহলে এইটা একদিনের ছিল 2180, সেটাকে আমি গুণ করে দিচ্ছি 30 দিয়ে, তাহলে এটাই হয়ে গেল আমার 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি। একদম ক্লিয়ার। এইবার যেটা আমি করব, এটার বিওটি ইউনিটটাকে হিসাব করব, কারণ এটা ওয়াট আওয়ারে দেওয়া আছে। তাহলে আমি বিওটি ইউনিট যখন হিসাব করতে যাব, 2180 গুণ 30 ডিভাইডেড করব আমি সেটাকে 1000 দিয়ে। একদম ক্লিয়ার। ওয়াট আওয়ারকে 1000 দিয়ে গুণ বা 1000 দিয়ে ভাগ করে দেবো, কিলোওয়াট আওয়ার বেরিয়ে যাবে। তাহলে এটাই বিওটি ইউনিট। দুটো শূন্য কেটে গেল। তাহলে 218 গুণ 3 ডিভাইডেড বাই 10, গুণ করিস না, কারণ দেখ তোকে প্রত্যেক ইউনিটের ভ্যালু 5 টাকা বলে দিয়েছে। তাহলে মোট খরচ যদি আমাকে বার করতে হয়, খরচ 218 গুণ 3 ডিভাইডেড বাই 10 ইন্টু প্রত্যেক ইউনিটের ভ্যালু কত? 5 টাকা। তাহলে প্রত্যেক ইউনিটের ভ্যালু 5 টাকা, ঠিক আছে। তাহলে 5 দিয়ে 10 কাট 2 হবে, 2 দিয়ে 218 কাট 109 হয়ে গেল। 3 9 27, 7 হাতে 2, 3 10 3 0 0 আর 2 বসিয়ে 3 1 3, 327 টাকা। গল্প শেষ। সহজ অঙ্ক, সহজ ভাবে করবি, বেশি জটিল করবি না। বেশি জটিল করলে গল্প শেষ হয়ে যাবে। একটা আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। আচ্ছা একটু দাঁড়িয়ে যা, লিখে নি ভ্যালুগুলোকে। এখানটা দেখি, বলছে একটা আলোক রশ্মি আছে যেটা 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা প্রিজমের, মানে প্রিজম কোণটা তোকে বলে দিয়েছে 30 ডিগ্রি। ওকে, একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তার মানে I1 এর ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে কত? 60 ডিগ্রি।
মোট চ্যুতি বলে দিয়েছে তোকে 30 ডিগ্রি। আচ্ছা, মোট চ্যুতি মানে ডেল্টার ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। ওকে, দেখাও যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। তাহলে যদি রশ্মিটা দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হয়, তাহলে নির্গমন কোণের ভ্যালু কত হবে? লম্ব আপতন বা লম্ব নির্গমন তোকে যাই বলে দিই, প্রত্যেকটার ক্ষেত্রে কোণের ভ্যালুটা কিন্তু 0 ডিগ্রি হয়। তোরা পড়েছিস নিশ্চয়ই। লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান কত? 0 ডিগ্রি। তাহলে যদি লম্বভাবে নির্গত হয়, তাহলে নির্গমন কোণেরও মান কত? 0 ডিগ্রি। কেন বলতো? কারণ যখন লম্বভাবে নির্গত হচ্ছে তখন তো সে অভিলম্বের সাথে কোনো কোণ করছে না, আর অভিলম্বের সাথে যদি কোণই না করে তাহলে আমি অ্যাঙ্গেলটা দেবো কি করে? ওই জন্য আমরা এটাকে 0 ডিগ্রি জাস্ট প্রুভ করলেই আমাদের গল্প শেষ হয়ে যাবে। যে দেখাও যে দ্বিতীয় তল দিয়ে রশ্মিটা লম্বভাবে নির্গত হয়, তার মানে আমাকে নির্গমন কোণের ভ্যালুটাকে কত প্রুভ করতে হবে? 0 ডিগ্রি প্রুভ করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? চলো তাহলে আমি দেখি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ আছে, ডেল্টার ভ্যালুটা 30 ডিগ্রি আছে, I1 এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, I2 এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, এ এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। খুব পরিষ্কার। আমি দেখতে পাচ্ছি এখানে 60 মাইনাস 30 30 হবে, 30 30 0 হয়ে যাবে। তাহলে একদম পরিষ্কার I2 এর ভ্যালুটা চলে আসছে 0 ডিগ্রি। তার মানে দ্বিতীয় তলটাকে রশ্মিটা লম্বভাবে নির্গত হচ্ছে। এখন বিষয় হচ্ছে যদি I2 এর ভ্যালুটা 0 ডিগ্রি হয়, তাহলে খুব পরিষ্কার ভাবে R2 এর ভ্যালুটাও তো 0 ডিগ্রি হয়ে যাবে রে পাগলা। যদি দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হয় তাহলে R2 আর I2 দুটোই তো 0, কারণ এরকম ভাবে তো নির্গত হয়ে যাচ্ছে, এই তো এরকম ভাবে নির্গত হয়ে যাচ্ছে, তারপরে দুটোই 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। একদম পরিষ্কার। এবার মন দিয়ে শোন, আমরা দেখবি একটা ফর্মুলা শিখেছিলাম, A ইকুয়াল টু R1 প্লাস R2। দাদা এটা কেন লাগাচ্ছ? দেখ তোকে নিচে কি বলে দিয়েছে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে A ইকুয়াল টু R1 প্লাস R2 আছে, তাহলে A এর ভ্যালুটা হচ্ছে তোর 30 ডিগ্রি, R1 এর ভ্যালুটা হচ্ছে তোর R1 এর ভ্যালুটা তো বার করতে হবে কি রে, R2 এর ভ্যালুটা কত? R2 এর ভ্যালুটা তো হচ্ছে 0 ডিগ্রি। তাহলে R1 এর ভ্যালুটা কত বেরিয়ে গেল বল? 30 ডিগ্রি বেরিয়ে গেল, কারণ R2 এর ভ্যালুটা 0 ডিগ্রি ছিল। এইবার এখান থেকে প্রতিসরাঙ্কটা কি করে বার করবো? স্নেলের সূত্র লাগিয়ে দে, গল্প শেষ হয়ে যাবে। তাহলে তোকে যদি বলে উপাদানের প্রতিসরাঙ্কটা বার করতে, আমি এটাকে জাস্ট একটু সাইড করি, উপাদানের প্রতিসরাঙ্ক যদি বার করতে বলে, তার মানে মিউ ইকুয়াল টু, প্রথম তলের ক্ষেত্রে চিন্তা করে দেখ, প্রতিসরণের ক্ষেত্রে প্রথম তলের আপতন কোণ ছিল I1, আর প্রথম তল থেকে প্রতিসরণ কোণটা ছিল R1। যে R1 এর ভ্যালুটা তুই বার করলি A ইকুয়াল টু R1 প্লাস R2 দিয়ে, R2 সাহায্য নিয়ে, A সাহায্য নিয়ে R1 এর ভ্যালু তুই 30 ডিগ্রি বের করে নিয়েছিস, I1 এর ভ্যালু তোকে দিয়ে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে তুই বসিয়ে দে না ভাই, কিসের অপেক্ষা? sin 60 sin 30, sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2। তার মানে গল্প শেষ, 2 2 কেটে অ্যান্সার হয়ে গেল √3। ফিনিশ ফিনিশ ফিনিশ। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার, বস্তুকে ওই লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? নিজেরা বলতো অ্যান্সারটা, এবং প্রতিবিম্বের আকার প্রকৃতি কেমন হবে? কিছুদিন আগে আরো টপ 20 কোশ্চেন দিয়েছি, একটু জাস্ট বুদ্ধি খাটিয়ে বলতো অ্যান্সারটা নিচে কমেন্ট সেকশনে নাম্বারটা দিয়ে। গোলীয় দর্পণের সাহায্যে একটা মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব। খুব ভালো প্রশ্ন, মারাত্মক ভালো প্রশ্ন। দেখ এটা আমি ধামাকা ব্যাচের মধ্যে করেছিলাম। বলছে গোলীয় দর্পণের সাহায্যে, ধর এটা একটা গোলীয় দর্পণ আছে, তোকে বলে দিয়েছে একটা মোমবাতির শিখা, ধর একটা মোমবাতির শিখা আছে, আর পেছনে একটা পর্দা রাখা আছে। তোকে বলেছে গোলীয় দর্পণের সাহায্যে একটা মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব, তার মানে এই প্রতিবিম্বটা যেটা তৈরি হচ্ছে এটা 4 গুণ বিবর্ধিত হচ্ছে, যেটা পর্দার মধ্যে গিয়ে তৈরি হচ্ছে। তার মানে এইটা হচ্ছে আমার প্রতিবিম্ব আর এইটা হচ্ছে আমার বস্তু। একদম বলেছে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব তোকে নির্ণয় করতে হবে। এবার বিষয়টা শোন, 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখা হতে 9 সেন্টিমিটার দূরে পর্দায় গঠিত হয়। এই জায়গাটাই সবচেয়ে বড় টুইস্ট। বলেছে শিখা হতে 9 সেন্টিমিটার দূরে পর্দায় গঠিত হচ্ছে, দর্পণ হতে নয়। মানে তোকে যেটা বলতে হয় এখানে, এই দর্পণ থেকে বস্তু পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাই তো বস্তু দূরত্ব, আর দর্পণ থেকে প্রতিবিম্ব পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাই তো প্রতিবিম্ব দূরত্ব ভি। তোকে কিন্তু বলে দেয়নি এই দুটো, তোকে কি বলে দিয়েছে? তোকে বলেছে শিখা হতে 9 সেন্টিমিটার দূরে পর্দায় প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। মানে শিখা হতে 9 সেন্টিমিটার দূরে, তার মানে তোকে এই ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে 9 সেন্টিমিটার। তোকে না বস্তু দূরত্ব দিয়েছে
তোকে না প্রতিবিম্ব দূরত্ব দিয়েছে, তোকে বলে দিয়েছে এই প্রতিবিম্বটা শিখা হতে 9 সেন্টিমিটার দূরে পর্দায় গঠিত হচ্ছে। বোঝো ঠেলা? এবার করব কি করে? একটা জিনিস আমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে প্রতিবিম্বটা 4 গুণ বিবর্ধিত। তাহলে আমরা তো বিবর্ধনের ফর্মুলা জানি, m ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। তুই বল হ্যাঁ, একদম একদম একদম। তাহলে এখান থেকে আমি যেটা বলতে পারি, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব ইকুয়াল টু 4, তাহলে ভি আর এখানটা ইউ। আচ্ছা তুই এখান থেকে একটা জিনিস দেখ তো, আমি বলতে পারি ভি এর যে ভ্যালুটা আছে, টোটাল ভি এর ভ্যালুটা, সেটা ইউ এর সাথে 9 যোগ করতে হচ্ছে, ইউ প্লাস 9। কারণ এখান থেকে বস্তু পর্যন্ত ইউ আর বস্তু থেকে প্রতিবিম্ব পর্যন্ত 9, তাহলে পুরো ভি এর ভ্যালুটা ইউ প্লাস 9। তাহলে এখানে পুরো ভি এর ভ্যালুটা বসিয়ে দে, ইউ প্লাস 9 ডিভাইডেড বাই ইউ। তাহলে 4u ইকুয়াল টু ইউ প্লাস 9, তার মানে 3u ইকুয়াল টু 9। তাহলে ইউ এর ভ্যালুটা হয়ে গেল 3 সেন্টিমিটার। তুই বল হ্যাঁ, ইউ এর ভ্যালুটা হয়ে গেল তো 3 সেন্টিমিটার। একদম পরিষ্কার, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। তোকে বলেছে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো, তাহলে ইউ বস্তু দূরত্ব বেরিয়ে গেছে। তাহলে প্রতিবিম্ব দূরত্ব বেরোবে কি করে? না 4 ইকুয়াল টু ভি বাই ইউ, বা তুই এখান থেকেও বার করে নিতে পারিস। এই ভি ইকুয়াল টু ইউ মানে হচ্ছে তোর 3 প্লাস 9 হয়ে গেল তোর 12 সেন্টিমিটার। তাহলে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব ইজিলি বেরিয়ে গেল। ঠিক আছে, চলো। বলেছে স্থির চাপে 0 ডিগ্রি থেকে 35 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কোনো গ্যাসের আয়তন। গ্যাসের আচরণের টপ 20 কোশ্চেনের মধ্যে অ্যাজ ইট ইজ করিয়ে দেওয়া আছে, একদম খুব সুন্দর এটা অঙ্ক। পরম শূন্যের মান নির্ণয়, নিজের একটুখানি ওই জায়গাটা দেখে না, তোরা দেখেও নিয়েছিস হয়তো। বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে একটি কাঁচের টুকরো সহ কিছু পরিমাণ গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। আচ্ছা তুই আমাকে বলতো, এই যে গ্যাস সংক্রান্ত যে সূত্রাবলীগুলো আছে, এগুলো কি কঠিনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? হবে না, এগুলো কেবলমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে তোকে যে বলেছে কাঁচের টুকরো সহ কোনো গ্যাসের আয়তন, তোকে নিশ্চয়ই কাঁচের টুকরোর আয়তনটা ওই গ্যাসের আয়তন থেকে বাদ দিতে হবে, তবেই তুই ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করতে পারবি। তুই যদি কাঁচের টুকরো সহ আয়তনটা অ্যাপ্লাই করিস, তাহলে সূত্রই ভ্যালিড না। তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে কাঁচের টুকরের আয়তন এক সেন্টিমিটার কিউব। যে একক দিয়ে দিয়েছে সেন্টিমিটার কিউব দিয়ে দিয়েছে, তো সেন্টিমিটার কিউব। তাহলে তুই আমাকে একটুখানি বলতো প্রারম্ভিক চাপটা কত? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। এক টুকরো কাঁচ সহ কিছু পরিমাণ গ্যাসের আয়তন হচ্ছে এত। তার মানে আমি যদি শুধুমাত্র গ্যাসের আয়তনটা চাই, তাহলে আমাকে 100 থেকে ওই কাঁচের টুকরোর আয়তনটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে এত সেন্টিমিটার কিউব বেরিয়ে গেল আমার। কারণ কাঁচের টুকরো সহ গ্যাসের আয়তন ছিল 100, কাঁচের টুকরোর আয়তন যদি x ধরি, তাহলে শুধুমাত্র গ্যাসের আয়তনটা 100 মাইনাস x। বল হ্যাঁ। চাপটাকে যদি 95 করে দেওয়া হয়, তার মানে P2 ভ্যালুটা হয়ে গেল 95 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তখন বলেছে কি বলেছে, উষ্ণতা হচ্ছে, উষ্ণতা বানান ভুল লিখেছে, উষ্ণতা স্থির রেখে চাপ 95 সেন্টিমিটার পারস্তম্ভে বৃদ্ধি করলে মিলিত আয়তন। আচ্ছা মিলিত আয়তন মানে আবারও তোকে বলে দিয়েছে কাঁচের টুকরো সহ গ্যাসের আয়তন। তাহলে কাঁচের টুকরো সহ গ্যাসের আয়তনটা আগে দিয়ে দিয়েছিল 100, আর এখন হয়ে গেছে 82। তাহলে তোকে যেটা V2 লিখতে হবে, সেটাও তো কাঁচের আয়তনটা বাদ দিয়ে লিখতে হবে। তাহলে 82টা তো মিলিত আয়তন, কাঁচের আয়তনটা তো কাঁচের মধ্যে থাকবে, ওটা তো বৃদ্ধি হবে না, তাহলে -6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে তোর কাছে P1 V1 ও ভ্যালিড, P2 V2 ও ভ্যালিড, সবকটা গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে আমি আমার ফর্মুলার মধ্যে সিম্পল বসিয়ে দেবো। এটা কি ফর্মুলা তুই দেখেও বুঝতে পারছিস, একদম এক্স এর ভ্যালু বের করলি গল্প শেষ। করে নিতে পারবি তো? করে নিতে পারবি? আচ্ছা চল আমি করে দিচ্ছি। দাদা কি করে বার করবো? দেখ P1 V1 ইকুয়াল টু P2 V2। P1 এর ভ্যালু 76, V1 এর ভ্যালু 100 মাইনাস x, P2 এর ভ্যালু 95, V2 এর ভ্যালু 82 মাইনাস x। দাদা এখানে সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এখানে সেন্টিমিটার কিউব। আমি বললাম ওসব তোকে দেখার দরকার নেই, দেখারই দরকার নেই। তুই শুধু দেখ V1 এর একক আর V2 এর এককটা সেম আছে কিনা, P1 এর একক আর P2 এর এককটা সেম আছে কিনা। যদি এইটা সেম থাকে তাহলে তোরা কিছু দেখার দরকার নেই, সব কেটে ঘুরে চলে যাবে। আচ্ছা বল 19 দিয়ে কাটা যায়? 4 19 76 দেখতে পাচ্ছি, 5 19 95 দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে গুণ করলে 400 মাইনাস 4x, 5 2 10 0 হাতে 1,
5 আসতে 40 আর 1 41, 410 মাইনাস করা যায় না 5x, তাহলে 5x এদিকে এলে x বেরিয়ে গেল, 400 এদিকে গেলে 10 বেরিয়ে গেল, তাহলে x ইকুয়াল টু 10 সেন্টিমিটার কিউব বেরিয়ে গেছে, একদম পরিষ্কার, ফিনিশ। তাহলে কাঁচের টুকরার আয়তনটা কত? x সেন্টিমিটার কিউব মানে 10 সেন্টিমিটার কিউব। বলছে একটা কাঁচের পাত্রে 67 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলো, কোন উষ্ণতায় 1/3 বাতাস বেরিয়ে যাবে? এই ধরনের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি তোকে বলছি, তোকে বলে দিয়েছে কিছু একটা সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছুটা পরিমাণ বায়ু ছিল, তোকে চাপ অপরিবর্তিত রাখতে বলেছে। এবার চাপ অপরিবর্তিত রাখলো মানেই চার্লসের সূত্র হয়ে গেল, আর চার্লসের সূত্র হয়ে গেল মানেই V1/T1 ইকুয়াল টু V2/T2 তোর ফর্মুলা হয়ে গেল। তোকে এখানে T1 দিয়ে দিতে 67 ডিগ্রি সেলসিয়াস, মানে তোকে এটা কেলভিন করে নিতে হবে 273 দিয়ে যোগ করে, একদম পরিষ্কার। আচ্ছা, আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি, কোনো আয়তন তোকে বলেনি, তাহলে তুই প্রারম্ভিক আয়তনটাকে ভি ধরে নে, একদম V1 আমি ভি ধরছি। মন দিয়ে শোন, তুই তো জানিস ধর কোনো একটা কন্টেনারের মধ্যে যদি আমি গ্যাস রাখি, তাহলে সেই গ্যাসের ধর্মটা হচ্ছে সেই পুরো কন্টেনারটাকে সে দখল করে নেয়, তার মানে গ্যাসের আয়তনটা অ্যাকচুয়ালি পুরো কন্টেনারের আয়তন হয়ে যায়। তাহলে এই যে আমি প্রারম্ভিক আয়তনটাকে ভি ধরেছি, তার মানে এটা সেই কন্টেনারটারই আয়তন, কারণ গ্যাস ততটাই আয়তন দখল করবে যতটা তার কাছে অ্যাভেলেবেল। এবার তোকে বলেছি যখন উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, তখন কোন উষ্ণতায় 1/3 বাতাস বেরিয়ে যাবে? কোথা দিয়ে বেরোবে বাতাসটা? কন্টেনার থেকে বেরোবে। কেন বেরোবে? কারণ উষ্ণতাকে বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কি হয়? বাড়ে। দাদা, উষ্ণতাকে যখন বৃদ্ধি করা হয়েছে, আমরা তো জানি ভি প্রপোর্শনাল টু টি, টেম্পারেচার বাড়লো মানে ভি বাড়বে, তার মানে যে আয়তনটা আগে ভি ছিল সেটাই তো কন্টেনারটার ম্যাক্সিমাম আয়তন। যখনই কন্টেনারটার ম্যাক্সিমাম আয়তনের থেকে মানে ভি এর থেকে গ্যাসের আয়তনটা বেড়ে যাবে, আগে ভি ছিল, তাপমাত্রা বাড়ানোর ফলে আরো বাড়বে, তো সেই যতটা পরিমাণ বাড়লো ওটা তার কন্টেনারের মধ্যে থাকতে পারবে না রে, কারণ কন্টেনারের মধ্যে তো ভি আয়তনই জায়গা যেটা গ্যাসটা আগে দখল করেছিল। এইবার যখন উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তনটা বাড়ছে, ওই যতটা বাড়লো ততটা বেরিয়ে যাবে। তাহলে 1/3 বাতাস, কার 1/3? প্রারম্ভিক আয়তনের 1/3 বাতাস, মানে V/3 পরিমাণ বাতাস বেরিয়ে যাবে। তার মানে V/3 পরিমাণ বাতাস আয়তনে বেড়েছিল, অতটাই আয়তন বেড়েছিল। তার মানে আমি যেটা বোঝাতে চাইছি, প্রারম্ভিক আয়তনটা ভি ছিল, তাহলে যেটা অন্তিম আয়তন ছিল সেটা তো ভি তো ছিলই, টেম্পারেচার বাড়ানোর ফলে বেড়েছিল কতটা? তার 1/3, অর্থাৎ ভি প্লাস V/3 হয়ে গেছিল, যেই জন্য এই 1/3 বাতাস এই V/3 পরিমাণকে পাত্র থেকে বেরিয়ে যেতে হয়েছিল। তাহলে অন্তিম আয়তনটা কত? যেটা ভি ছিল প্লাস ভি এর 1/3 পরিমাণ বেড়ে গেছে, এটাই অন্তিম আয়তন। তাহলে হয়ে গেল কত বল? 4V/3। আশা করতে পারি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, একদম ক্লিয়ার আছে। তাহলে বলেছে তোকে কোন উষ্ণতায়, মানে তোকে T2 বার করতে হবে। সিম্পল বসিয়ে দিবি V1/T1, V2/T2, গল্প শেষ হয়ে যাবে। নেক্সট। আচ্ছা, এটা অদ্ভুত ধরনের অঙ্ক আছে, যেটা দেখে ভাবছিস এখন 11 কেমিস্ট্রি শেখাবো না, এইসব অঙ্কগুলো পাতি অঙ্ক মনে হবে, বাট আপাতত তোর কাছে একটু চাপের লাগতে পারে। বলছি CH2 এই সংকেতের একটা গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 21। আচ্ছা, বাষ্প ঘনত্ব যদি 21 দিয়ে দেয়, তার মানে আণবিক ভরটা তো দ্বিগুণ, মানে 42 হয়ে গেল। আমি বললাম হ্যাঁ। তাহলে বলেছে এক্স এর মান কত? আচ্ছা দাদা, এই CH2টার ভর কত, আণবিক ভর? আমি বলছি কার্বনের জন্য 12, হাইড্রোজেনের 1, দুটো আছে মানে 2, তাহলে হয়ে গেল 14। আচ্ছা, এর বাইরে তো এক্স দেওয়া রয়েছে, যেমনি অক্সিজেনের বাইরে যখন 2 থাকে আমরা 16 গুণ 2 করি, একটা অক্সিজেনের 16, বাইরে 2 আছে বলে গুণ 2 করি, সেমনি এই CH2টার হচ্ছে 14, বাইরে এক্স আছে মানে পুরোটার হয়ে গেল 14 ইন্টু এক্স। তুই বলে হ্যাঁ, এইটুকুর 14, বাইরে এক্স আছে, তাহলে টোটালটার আণবিক ভর কত? 14 ইন্টু এক্স। আর সেই টোটালটার আণবিক ভরটাই তো 42, কারণ এই হাইড্রোকার্বনটার পুরোটারই আণবিক ভর তোকে 42 বলে দিয়েছে। তার সংকেত এটা ছিল, CH2 টুকুর জন্য 14, বাইরে এক্স আছে, তাহলে 14 ইন্টু এক্স, পুরোটা কত হয়ে গেল? 42। তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়ে গেল বল? 3, গল্প শেষ, এক্স এর ভ্যালু বেরিয়ে গেল। এইবারে বিষয়টা শোন, তার মানে হাইড্রোকার্বনটা কি ছিল? CH2 হোল থ্রাইস,
তার মানে C3H6 ছিল। বল নিচে কমেন্ট করেন নামটা। তার মানে এটাই হাইড্রোকার্বনটা ছিল। আর সবসময় খেয়াল রাখিস, তোকে এখানে দহন করতে বলেছে, সবসময় মনে রাখবি যে কোনো হাইড্রোকার্বন যেমন C3H6, যে কোনো হাইড্রোকার্বন যদি আমরা তার দহন করে দিই তাহলে দুটো পদার্থই তৈরি হয়। যেমনি এখানেও যখন আমরা দহন করব দুটো পদার্থই তৈরি হবে, একটা কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে জল, এবং তার সাথে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হবে। এবার ব্যালেন্স কর, দেখ C3 আছে, তার মানে এখানটা আমি একটা জাস্ট 3 বসাবো। হাইড্রোজেন এখানে 6 আছে, তার মানে এখানেও আমি একটা 3 বসাবো। অক্সিজেন 3 2 6 আর 3 9 হয়ে গেল। দাদা 9 কি করে করবো? আমি বললাম এটাই তো 11, ওটা শিখবি ভালো করে। 9/2 করতে হয়, আর নাহলে পুরোটাকে তুই 2 দিয়ে গুণ করে দে। কিন্তু দরকার কি আছে, যখন ব্যালেন্স করতে হয় এরকম 9/2 বসাতে হয়। হাইড্রোকার্বন ব্যালেন্স এইভাবেই হয়। তাহলে 9/2 O2 যখন করবো তাহলে ওভারঅলটা কি হয়ে গেল বল? 9O হয়ে গেল। এদিকেও কত ছিল? 3 2 6 আর 3 9টা O ছিল, তাহলে এদিকেও 9টা O হয়ে গেল। তুই যদি এই জিনিসটাকে অ্যাভয়েড করতে চাইছিস তুই পুরোটাকে 2 দিয়ে গুণও করতে পারিস, বাট আমি তোকে এই প্রসেসটা বললাম শিখে থাক। এখানে 6টা 11 খুব কাজে লাগবে, এখানে 6টা, এখানে 3টে, তাহলে হয়ে গেল মোট অক্সিজেন কতগুলো বল? 9টা। এবার এদিকে অক্সিজেনের তো নেই, অক্সিজেন O2 রূপে রয়েছে, তাহলে O2 যখন আছে সামনে 9/2 বসিয়ে দিই, তাহলে অক্সিজেন কতগুলো হয়ে গেল? 9/2 ইন্টু 2, তাহলে অক্সিজেন হয়ে গেল 9টা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এগুলো সব 11-এ যখন যাবি বেসিক থেকে শিখিয়ে দেবো, এখন আপাতত এইটাই যথেষ্ট, আমার মনে হয় বুঝে গেছিস তোরা। তোকে এবার কি বলে দিয়েছে? তোকে বলেছে যে 2 মোল এই গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহন করলে এসটিপি তে কত আয়তন CO2 উৎপন্ন হবে। আচ্ছা তুই আমাকে বল, এইটাকে এখানে কত মোল নেওয়া হয়েছে? ব্যালেন্সের পর 1 মোল নেওয়া হয়েছে। যদি আমি 1 মোলের সম্পূর্ণ দহন করছি তাহলে আমি কত মোল CO2 পাচ্ছি? না 3 মোল CO2 পাচ্ছি। তুই বল একদম। যখন আমি 1 মোলকে দহন করছি, ব্যালেন্স করে দেখতে পাচ্ছি তো 1 মোলকে যখন দহন করছি তখন 3 মোল CO2 পাচ্ছি। আমাকে বলে দিয়েছে 2 মোলকে দহন করতে, এই যে 2 মোলকে দহন করতে, তাহলে যখন আমি 2 মোলকে দহন করব তখন আমি কত মোল পাবো? 6 মোল CO2 পাবো। এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করবো। এবার এই 6 মোল CO2 এর কি বার করতে বলেছে? এসটিপি তে আয়তন। ভাই 1 মোলের 22.4, তো 6 মোলের 22.4 ইন্টু 6, গল্প শেষ। নেক্সট। ওকে ওকে ওকে, বলেছে 5 মিলিমিটার দীর্ঘ একটা দণ্ডের দৈর্ঘ্য বরাবর উষ্ণতার নতিমাত্রা ফর্মুলাটা জেনে রাখ, θ2 - θ1 ডিভাইডেড বাই ডি। যেখানে ডিটা হচ্ছে তো দৈর্ঘ্য, যখন কোনো দণ্ডের ক্ষেত্রে বলবে তখন তো সেখানে বেদ থাকবে না, তাহলে তো ডিটাই ওখানে দৈর্ঘ্য হয়ে যাবে বেদের বদলে। একদম। যখন কোনো ঘনকাকার পরিবাহীর ক্ষেত্রে তুই করছিলি সেটা চওড়া ছিল কিছুটা, সেখানে তুই ডিটাকে বেদ ধরছিলি, বাট এখানে তো বেদের কিছু নেই, এটা তো দণ্ড, তাহলে তার ক্ষেত্রে ডিটা কি হবে? দৈর্ঘ্য হবে। এই θ2টা কি? ধর এই একটা দণ্ড আছে, এর কোনো একটা পার্ট উষ্ণতর, সেটাকে আমি θ2 ধরেছি, কোনো একটা পার্ট শীতলতর, সেটাকে আমি θ1 ধরেছি। তার মানে θ2টা বেশি, তার টেম্পারেচারটা যেখানে বেশি সেটা বোঝানোর জন্য θ2 ইউজ করা হচ্ছে, আর যেখানে কম সেটা বোঝানোর জন্য θ1 ইউজ করা হচ্ছে। আর এই পুরোটার যে দৈর্ঘ্য আছে সেটাকে ডি বলা হচ্ছে। ক্লিয়ার? আর এই পুরোটাকেই আমরা এম দিয়ে প্রকাশ করি, যে এমটা হচ্ছে উষ্ণতার নতিমাত্রা। এবারে খেয়াল করে দেখ, তোকে বলে দিই যে ডি এর ভ্যালুটা 5 মিলিমিটার। 5 মিলিমিটার, বল মিলিমিটারে রাখলে কি হবে? কারণ এখানটায় নতিমাত্রার ডিগ্রি সেন্টিগ্রেড পার সেন্টিমিটারে দিয়েছে, তাহলে এটাকে আমি সেন্টিমিটারে করব। কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি, তাহলে সেন্টির পরে মিলি হয়, তাহলে সেন্টি থেকে এই মিলি থেকে সেন্টিতে নিয়ে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5/10 এত সেন্টিমিটার, তাহলে কত হয়ে গেল? 0.5 সেন্টিমিটার। একদম ক্লিয়ার, একদম পরিষ্কার। এবার খেয়াল করবে, খুব মন দিয়ে শোন এবার। উষ্ণতার নতিমাত্রা 80 বলে দিয়েছে, উষ্ণ প্রান্তের উষ্ণতা বলে দিয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এখানে ডিগ্রি সেলসিয়াস নতিমাত্রার মধ্যে দিয়ে দিয়েছে, তাই আমি এখানে সেলসিয়াসই বসাবো। তাহলে উষ্ণতর পার্ট θ2 এর ভ্যালু, এখানে আগে ফর্মুলাটা লিখে দিন, অনেকে ফর্মুলাটা জানে না। θ2 - θ1 ডিভাইডেড বাই ডি। θ2টা বেশি, θ1টা ছোট, ওই জন্যই বিয়োগ করে পজিটিভ ভ্যালু আসছে। খেয়াল করে দেখ, এম এর ভ্যালু 80 দিয়ে দিয়েছে, θ2 এর ভ্যালু কত হবে বল? 30। θ1 তোকে বার করতে হবে, আর ডি এর ভ্যালু 0.5। একদম পরিষ্কার, মানে ফর্মুলার মধ্যে বসিয়ে দিলি শেষ। তাহলে 30 - θ1 80 গুণ 5/10, তার মানে এটা কাটলে 8, 5 আসতে হয়ে গেল 40। তাহলে 30 - θ1 ইকুয়াল টু 40। তাহলে θ1 এর যে ভ্যালু, এটা তো মাইনাসে বেরোবে, θ1 এর যে ভ্যালু সেটা হচ্ছে 30 - 40, তাহলে হয়ে গেল -10 ডিগ্রি সেলসিয়াস। একদম পরিষ্কার।
উষ্ণতার নতিমাত্রা দিয়ে অঙ্ক খুব কম দেয়, কিন্তু কোন একটা টেস্ট পেপারের মধ্যে দিয়েছে, তো আমি করে দিলাম। উষ্ণতার নতিমাত্রা জাস্ট ফর্মুলাটা খেয়াল রাখবে, θ2 - θ1/d, θ2 বেশি θ1 কম, d মানে দৈর্ঘ্য, m মানে নতিমাত্রা, বসিয়ে দেবে, গল্প শেষ হয়ে যাবে। ঠিক আছে, উষ্ণতাগুলো একটু খেয়াল রাখবে, উষ্ণতার এককগুলো, নতিমাত্রার এককগুলো একটু খেয়াল রাখবে। এখানে যদি কেলভিন বলে দিত, এখানে যদি মিটার বলে দিত, তাহলে কিন্তু পুরোটাই তোকে পাল্টাতে হতো এককগুলো। নেক্সট দেখা যাক, বলেছে দুটি দণ্ডের তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত। তাপ থেকে কিন্তু ভালো ভালো অঙ্ক আছে ভাই। এই ধরনের অঙ্কগুলো যদি হুট করে পরীক্ষাতে আসে, তোরা যদি না প্র্যাকটিস করে থাকিস, একটু ঘাবড়ে যেতে পারিস। বাট অঙ্কগুলো ভীষণ সোজা। দেখ, এখানে তোকে তাপীয় রোধ আর তাপ পরিবাহিতাঙ্ক উল্লেখ করে দিয়েছে। তার মানে তোর তাপীয় রোধের ফর্মুলাটা বসা, RH = D/K। এবার তোকে আমি একটা কথা একটু আগেই বলেছি, যখন কোনো দণ্ডের কথা বলে দেবে, তখন তার তো কোনো বেদ থাকবে না, তাহলে এই বেদটাই তার দৈর্ঘ্য রূপে ট্রিট হবে, মানে এল রূপে ট্রিট হবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? খেয়াল করে দেখ, তোকে বলেছে দুটি দণ্ডের তাপ পরিবাহিতাঙ্কের মান, মানে অনুপাত দিয়ে দিয়েছে 4:3, তার মানে K1:K2 তোকে বলে দিয়েছে 4:3, খুব পরিষ্কার। উভয় দণ্ডের ব্যাসার্ধ আর তাপীয় রোধ সমান, আচ্ছা মানে ব্যাসার্ধ দিয়ে প্রশ্নটা দিয়েছে আর তাপীয় রোধ সমান দিয়ে দিয়েছে। এক কাজ করি শোন, ওটা খুব ভালো অঙ্ক। আমি আরিচটা দুটো ক্ষেত্রে ধরে, যেহেতু দুজনেরই তাপীয় রোধটা সমান, আর কি সমান, ব্যাসার্ধ সমান, আমি এক কাজ করছি, খুব মন দিয়ে দেখবি। হ্যাঁ, দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে, মানে দৈর্ঘ্যটা d, এটা আমাকে d1 একবার ধরতে হবে, d2 একবার ধরতে হবে। তাপ পরিবাহিতাঙ্ক যেহেতু আলাদা, অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে এখানে একবার K1 ধরবো, এখানে একবার K2 ধরবো। আর এ যেটা আছে, যেহেতু ব্যাসার্ধটা সেম দিয়ে দিয়েছে, সেই জন্য ক্ষেত্রফলটাও তো সেম হবে। কারণ ক্ষেত্রফলটা কি হবে বল, যে ব্যাসার্ধটা হবে, যদি ব্যাসার্ধটা সেম হয়, তো ক্ষেত্রফলটা নিশ্চয়ই সেম হবে ভাই, একদম পরিষ্কার কথা। তার মানে এখানেও আমি এ ধরছি, এখানেও আমি এ ধরছি। তাহলে আমি একটা কাজ করছি, যেহেতু দুখানা RH এরই ভ্যালু সমান, তাহলে আমি জাস্ট করে দিচ্ছি D/K1 ইন্টু D1/K1 ইন্টু A ইকুয়াল টু D2/K2 ইন্টু A। দুটো RH সমান, তাহলে আমি জাস্ট ইকুয়াল করে দিলাম। এবার তুই আমাকে বল, যেহেতু ব্যাসার্ধ সমান, সুতরাং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও সমান, একদম ক্লিয়ার। তাহলে আমাকে বার করতে বলেছে D1/D2 ইকুয়াল টু, তাহলে K1 উপরে চলে গেল, তাহলে K1/K2। বল K1/K2 এর অনুপাত কত দিয়ে দিয়েছে, 4:3, তাহলে D1/D2 এর অনুপাতটাও কত হয়ে গেল বল, 4:3। একদম ক্লিয়ার, সোজা অঙ্ক ছিল। এখানে মধ্যে চৌআকৃতি লোহার দণ্ডের দৈর্ঘ্য ব্যাসার্ধ সব সেম দিয়ে দিয়েছে ভাই, সব সেম দিয়ে দিয়েছে, একই রকমের অঙ্ক, জাস্ট তাপীয় রোধের অনুপাতটাকে বার করতে বলেছে, নিজেরা করবি। বলছে কোনো সমবাহু প্রিজমের প্রতিসরণের ফলে চ্যুতি কোণ হচ্ছে 40°। ওকে, চ্যুতি কোণের মান হচ্ছে 40°, খুব পরিষ্কার। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খেয়াল রাখ। যখনই তুই এই পয়েন্টটা দেখতে পাবি, প্রিজমের ভূমির সমান্তরাল, তার মানে খেয়াল রাখবি এটা জাতা চ্যুতিকোণ নয়, এটা হচ্ছে ডেল মিনিমাম, ন্যূনতম চ্যুতিকোণ। এবং তখনই তোর ফর্মুলা চলে আসবে ডেল মিনিমাম ইকুয়াল টু 2i মাইনাস a, কারণ ডেল মিনিমামের ক্ষেত্রে I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I ধরে নিতে হয়। তাহলে প্রথম পৃষ্ঠা আপাতন কোণের মান, মানে তোকে I বার করতে দিয়েছে। প্রিজম কোণ তোকে দিয়ে দিয়েছে, সমবাহু প্রিজম 60° তোকে বলেই দিয়েছে, তোকে ডেল মিনিমামেরও ভ্যালু দিয়ে দিয়েছে 40°। আর কি চাস, I এর ভ্যালু বার করে নে, অ্যান্সার শেষ। জাস্ট এইটুকুর জন্য অঙ্কটা ভালো, যে ভূমির সমান্তরাল যখনই বলে দেবে, ন্যূনতম চ্যুতিকোণ ধরতে হবে। 19, একটা উত্তল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব কোনো দিকেই পাওয়া গেল না। একটা হিন্ট দিয়ে দিই, কোনো দিকেই পাওয়া গেল না মানে অসীমে পাওয়া গেছে। ফোকাস দূরত্ব বার করে ফেল, নিচে কমেন্ট কর। এটা একটা ট্রেডমার্ক অঙ্ক, মাধ্যমিক পরীক্ষাতে খুব দেয় অঙ্কটা। বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিয়েছে, দেখ খেয়াল কর কি কি দিয়ে দিয়েছে। দেখ, বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য মানে λ0 দিয়ে দিয়েছে 6000 অ্যাংস্ট্রম, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট, মানে মিউ এর ভ্যালুটা 1.5। কোন মাধ্যমে আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে বেগটাও বার করতে বলেছে, তরঙ্গ দৈর্ঘ্যটাও বার করতে বলেছে, কোথায়, এই 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমটা। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, মিউ ইকুয়াল টু c/v, আমি জানি। যেহেতু আমাদেরকে মিউটা বলে দিয়েছে, আমাকে তরঙ্গ দৈর্ঘ্যটা বার করতে বলেছে, আমি এখানটা লিখতে পারি তো n ইন্টু λ0, কারণ v ইকুয়াল টু n নামটা লেখা আছে, তাহলে c ইকুয়াল টু n ইন্টু λ0 লিখতে হবে, কারণ এটা বায়ু মাধ্যম। তাহলে v টাকে লেখা যায় n ইন্টু λ, তাহলে আমি এখানে n কেটে দিই। মিউ এর ভ্যালু 1.5, λ0 এর ভ্যালু কত বল, 6000 অ্যাংস্ট্রম। তাহলে ল্যামডার ভ্যালু আমাকে বার করতে বলেছে, তাহলে ল্যামডাটা বেরোবে কত বল, খুব সহজ অঙ্ক এটা, 6000 ডিভাইডেড বাই 1.5।
আমি এখানে পয়েন্ট যদি তুলি ওপরে একটা 10 আসবে, 15 দিয়ে যদি কাটি 4 15 60 400 হয়ে গেল, আর এখানে হয়ে গেল তো 4000 অ্যামস্ট্রং যেমন ছিল বসিয়ে দিলাম, গল্প শেষ। তাহলে ল্যামডার ভ্যালুটা কোনো একটা মাধ্যমের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটা 4000 অ্যামস্ট্রং আমার বেরিয়ে গেছে। এইবার যেটা আমাকে বার করতে দিয়েছে সেটা হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ কত হবে। সেম ফর্মুলা লাগা, মিউ ইকুয়াল টু সি বাই ভি, আবার লাগিয়ে দেবে। মিউ এর ভ্যালু কত বল, 1.5, একদম 1.5। সি এর ভ্যালুটা কত বল, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তোকে বলেছে বেগটা বার করতে ওই মাধ্যমে, মানে তোকে ভি বার করতে দিয়েছে। তাহলে ভি কত হয়ে যাবে, 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5, 1.5 দিয়ে 3 কাটো 2, তাহলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। শেষ, খতম খতম খতম। তাহলে ভিও পেয়ে গেলি, ল্যামডাও পেয়ে গেলি, ওই নির্দিষ্ট মাধ্যমটা 1.5। মাধ্যমটা কি ছিল নিচে কমেন্ট করে জানা। চলো, হয়ে গেছে 20খানা অঙ্ক শেষ, এবং আমাদের এই বছরের মতো ভৌত বিজ্ঞানের যাত্রা এখানেই শেষ। আমি জানি যারা যারা শুরু থেকে ফলো করেছিস ইউটিউবটাকে আর ধামাকা ব্যাচটাকে, তারা তো প্রপারলি রেডি। ইউটিউবেও যথেষ্ট করানো হয়েছে, ইউটিউবের ছেলে মেয়েদেরকেও যথেষ্ট কন্টেন্ট প্রোভাইড করা হয়েছে, তারাও রেডি। আমি শুধু এইটুকু বলবো, যেদিন রেজাল্টটা বেরোবে বা যেদিন পরীক্ষাটা দিয়ে আসবি, সেদিন যেন ভরে যায় চারিদিক, যে একদম কাঁপিয়ে দিয়ে এসছিস। আমি এই বিষয়টাই যেন দেখতে পাই, 100-তে 100 যেন আমি এখানে ধরাতে না পারি। আমি যেখানে একটা সেগমেন্ট করে দিই যে 100 সবার নাম যেন দিতে না পারি, এমনি অবস্থা যেন হয়ে যায়। খেয়াল রাখবি কথাটা, এত নাম্বার তোল তোরা, আমি শুধু এইটুকুই চাই। ব্যাস, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, আর যা রেজাল্ট হবে, যা রেজাল্ট হোক, খেয়াল রাখবি তুই যে কন্ডিশনে ছিলি, যদি তুই আমার চ্যানেলটাকে প্রপারলি ফলো করে থাকিস, তোর কন্ডিশন বেড়েছে। যে 50 পাওয়ার জায়গায় ছিল সে 70-এ গেছে, যে 70 পাওয়ার জায়গায় ছিল সে 80 85 90-তে গেছে, যে 90 পাওয়ার জায়গায় ছিল সে 95 থেকে 100-তে গেছে, আর যে 95-তে যাওয়ার কথা ছিল সে হয়তো 100 লেভেল এতগুলো পৌঁছে গেছে। সেই কারণে কোনোদিন খারাপ ভাববি না নিজেকে। তুই তো ভাববি না দাদা আমি 100 পেলাম না কেন, তুই তাহলে ছিলি হয়তো 70 লেভেলে, তুই পেয়েছিস 90 বা 85। দুঃখের কি আছে ভাই, নাম্বার তো তুই অনেকটা বাড়িয়েছিস অ্যাজ কম্পেয়ার টু যে 90 থেকে 100 পেয়েছে। তুই 70 থেকে 90 পেয়েছিস, জাম্প অনেক। তুই শুধু এইটা দেখ যে তুই আগে যেখানে ছিলি তুই তার থেকে আগে বেড়েছিস কিনা। কারণ মনে রাখবি, সম্মুখ গতি মানেই অগ্রগতি। তুমি যদি সামনের দিকে এগো, তার মানে তুমি এগোচ্ছ, নো ম্যাটার স্পিড কতটা। কোনোদিন ম্যাটার করে না ভাই স্পিড কতটা। কেউ খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, কেউ খুব ধীরে ধীরে এগোচ্ছে, পৌঁছাবে আলটিমেটলি সেম জায়গাতে। হ্যাঁ, কেউ 2 বছরে পৌঁছে যাবে, কারো 5 বছর লাগবে, কারো 10 বছর লাগবে, পৌঁছে যাবেই ভাই। তোমার মেরিট, তোমার পরিশ্রম, তোমার ইন্টেলিজেন্স কোনো দিন তোমাকে ধোকা দেবে না। তুই সমস্ত মানুষের থেকে ধোকা পেয়ে যেতে পারিস, নিজের জ্ঞান, নিজের বুদ্ধি, নিজের আত্মবিশ্বাস আর নিজের একাগ্রতা কোনো দিন তোকে ধোকা দেবে না। সবাই খুব ভালো করে পরিশ্রম কর, মন দিয়ে পরিশ্রম কর, নিজেকে ঠকাস না। জয় ধামা।